সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর আসফার হোসেন। আপনাকে স্বাগত সময় সংলাপে। আপনি বেশ কিছুদিনই দেশে আছেন, আবার চলে যাবেন, আবার আসবেন। এই যে আসা যাওয়ার মধ্যে দিয়ে আপনি আমাদের তারুণ্যকে দেখছেন, বিশ্বায়নের প্রভাবে বিশ্বের তরুণদের সঙ্গে আপনার পরিচয় আছে, তাদের চিন্তার সঙ্গে পরিচয় আছে। সেই জায়গা থেকে এই যে কিছুদিন বাংলাদেশে থাকলেন, আমাদের তরুণরা কি নিয়ে চিন্তিত, কি নিয়ে চিন্তা করেন, সেটা আপনি মানে মানে সেই তার স্পর্শ পেয়েছেন কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই বলা দরকার যে আমার কাজ তো তরুণদের নিয়েই, কারণ আমি শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তরুণদের সঙ্গেই আমাকে ইন্টারঅ্যাক্ট করতে হয়, শ্রেণীকক্ষের বাইরে এবং বিভিন্ন ক্ষেত্রেই তরুণদের সঙ্গে। এবং আমরা যখন তরুণদের কথা বলছি তখন তরুণদেরকে ঠিক হোমোজেনাইজ করা, একসঙ্গে করাটা তো মুশকিল। সুতরাং তার মধ্যেও তো শ্রেণীর প্রশ্ন আছে, লিঙ্গের প্রশ্ন আছে, তরুণীদের প্রশ্ন আছে। তো এগুলো আমার মনে হয় খেয়াল করা দরকার। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে তারুণ্যকে সত্যিকারের অর্থে উদ্দীপিত করার জন্য শিক্ষকদের একটা ভূমিকা পালন করা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা যেটা হতে পারে সেই দিকে আমি খেয়াল রেখেছি। যে একটা তরুণকে চিন্তা করতে শেখানো, একটা তরুণকে বা তরুণীকে প্রশ্ন তোলা শেখানো, একটা তরুণকে কোনো কিছু গ্রহণ করার আগে সেই বিষয়টাকে বিবেচনা করা, বিষয়টাকে শেখানো, এগুলো আমি আমার শিক্ষকতার জীবনে বারবার করে এসেছি এবং আরো করব। এবং আমার মনে হয় যে এই শিক্ষকের এই কাজটা কোনো শেষ নাই, এটি বলবো। মূল কাজটা হচ্ছে তাকে নতুন জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া এবং যা জানে না সেই জানার জন্য তার মধ্যে একটা কৌতূহল, ঔৎসুক্য তৈরি করা। এবং তাদের যে সম্ভাবনা আছে, আমি তো মনে করি প্রতিটি তরুণ তরুণীর সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার জায়গাকে যদি চিহ্নিত করে একজন তরুণ তরুণীর যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস যদি জাগানো যায় এবং সেটি যদি হয় জনগণের মুক্তির পক্ষে, এবং সেটি যদি হয় দেশপ্রেমের স্বার্থে, এবং সেটি যদি হয় মনুষ্যত্বের বিকাশের স্বার্থে, তাহলে তো সেটি খুব গুরুত্বপূর্ণ কাজ। আমি মনে করি শিক্ষকের কাজ হচ্ছে এটি মূলত। শিক্ষকরা সেই কাজটি করছে কিনা সেই প্রসঙ্গে যাবো। তার আগে যে তরুণরা, আমাদের তরুণদেরকে আপনি কি নিয়ে চিন্তা করতে দেখেন? তারা আমাদের তরুণদের মধ্যে এক দল, আমরা তো অবশ্যই বলতে হবে, শুধু তরুণ তরুণীদের দোষারোপ করার একটা ব্যাপার আমরা লক্ষ্য করি সামষ্টিকভাবে। সেটি ঠিক না। আমাদের তরুণ তরুণীদের সামনে আমরা আদর্শ দিতে পারছি কিনা, এটি আমাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত। অর্থাৎ আমার মনে হয় যে তরুণ তরুণীদের সমালোচনার আগে আত্মসমালোচনার একটা জায়গা আছে, এবং এই আত্মসমালোচনা শিক্ষকদের মধ্যবিত্তের মধ্যে বিশেষ করে এটা খুবই জরুরি বলে আমি মনে করি। তারা কি নিয়ে চিন্তিত সেটি নির্ভর করে তারা কি ধরনের শিক্ষা পাচ্ছে এবং তারা কোন শ্রেণী থেকে আসছে সেটার উপরে নির্ভর করছে। অবশ্যই বলা যাবে যে তরুণদের মধ্যে এক ধরনের আত্মকেন্দ্রিকতাও আমরা একটা লক্ষ্য করছি। যেমন আজকে আপনার এই অনুষ্ঠানে আসার সময় আমি ট্রাফিক জ্যামের মধ্যে পড়েছিলাম, এবং ট্রাফিক জ্যামের দিকে যখন আমি তাকালাম তখন আমার কাছে মনে হলো যে এই ট্রাফিক জ্যামটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির, মধ্যবিত্ত সংস্কৃতির একটা রূপক হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে। কি অর্থে? এই অর্থে যে এই ট্রাফিক জ্যামের মধ্যে পরে আমি দেখলাম যে একজন আরেকজনকে ছাড়িয়ে যেতে চায়, এবং একটা আত্মকেন্দ্রিকতা, এটা কিন্তু আমি একা যাব, পুনরাবৃত্ত, আমি একা যাব, আমি আগে যাব, ওকে কিভাবে ল্যাং মেরে আমি সামনের দিকে যাব ইত্যাদি। এই যে ব্যাপারটা এটা ঘটছে, এটা একটা পুনরাবৃত্ত বাস্তবতা, এই ট্রাফিক জ্যাম। আমার তো মনে হয় যতদিন আমাদের দেশে ট্রাফিক জ্যাম থাকবে ততদিন পর্যন্ত আমরা সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে পারবো না। অর্থাৎ এই আত্মকেন্দ্রিকতা থাকবে, এই প্রতিযোগিতা থাকবে, অসুস্থ প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতা যেখানে আমাদের দরকার সহযোগিতা, সেখানে প্রতিযোগিতার যে সংস্কৃতি তৈরি হচ্ছে, আত্মকেন্দ্রিকতার যে সংস্কৃতি তৈরি হচ্ছে, এর সাথে ট্রাফিক জ্যাম খুব ভালোভাবে মেলে। এখানে আরেকটু বলি, এই আত্মকেন্দ্রিকতার যে সংস্কৃতি এবং প্রতিযোগিতার যে সংস্কৃতি, অসুস্থ প্রতিযোগিতার, এর সঙ্গে আবার একটা বিরাট ব্যবস্থা যুক্ত। এই ব্যবস্থার নাম পুঁজিবাদ, এবং এই ব্যবস্থাকে চিহ্নিত করা দরকার। আমাদের যে একটা বড় সমস্যা হচ্ছে, তারুণ্যের সমস্যা চিহ্নিত করতে গিয়ে আমরা বৃহত্তর জায়গায় আমরা যেতে পারছি না। আজ দেশের, সময়ের এবং সমাজের যে সমস্যা, এই সমস্যাকে চিহ্নিত করার জন্য বৃহত্তর জায়গায় যাওয়ার জন্য আমি মনে করি যে কিভাবে পুঁজিবাদ কাজ করে এবং পুঁজিবাদ কিভাবে সংস্কৃতিকে প্রভাবিত করেছে, এটা বোঝার দরকার। না হলে আমরা বুঝবো না যে আমরা কোন জায়গায় আছি। তরুণদের সামনে তো পুঁজির একটা হাতছানি সবসময় ছিল, এই যে প্রতিযোগিতা। এবং আমি আরেকজনকে, পুঁজিবাদ তো শুধুমাত্র অর্থনৈতিক ব্যবস্থা না, পুঁজিবাদের নিজস্ব সংস্কৃতি আছে, যে সংস্কৃতি পুঁজিবাদের পুনরুৎপাদনে ভূমিকা পালন করে থাকে। এবং সেই সংস্কৃতি কিসের? সেটি হচ্ছে ব্যক্তি কেন্দ্রিকতা, আত্মকেন্দ্রিকতা
সংস্কৃতি। এই ব্যক্তিকেন্দ্রিকতা, আত্মকেন্দ্রিকতা, সমষ্টির কথা চিন্তা না করা, এই যে এটা তিলে তিলে করে আমাদের তরুণদের মনের মধ্যে, অনেকের, সবার কথা আমি বলছি না, তার মননে এটা তিলে তিলে করে এটা পরিগঠিত হয়ে আসছে, এবং আমি মনে করি এটা একটা ভয়ঙ্কর, একটা ভয়াবহ দিক। এবং সংস্কৃতি বলেন, এবং রাজনীতি তো এটা সংস্কৃতি, তার সঙ্গে আমাদের তরুণদেরকে কিভাবে দেখছেন? অবশ্যই দেখে প্রয়োজন যে আমাদের দেশে যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে পৃথক রাষ্ট্রিক সত্তা হিসেবে, বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে আজ পর্যন্ত এই রাজনৈতিক সংস্কৃতি আমি মনে করি খুব স্পষ্ট করে বলা দরকার, যা মুক্তিযুদ্ধের 3টি ঘোষিত নীতির বিপরীতে হাঁটা শুরু করেছে। এই মুক্তিযুদ্ধের 3টি ঘোষিত নীতির কথা আমি স্বীকার করি, বারবারই বলি। আমাকে কেউ কেউ বলেছে আপনি কথাগুলো বারবার বলেন কেন? আমি বলেছি বারবার কিছু কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ ইতিহাসে কিছু অমীমাংসিত প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলোর মীমাংসা আমরা করতে পারিনি বলেই এই কিছু কথা বারবার বলতে হয়। আমরা যে সময় এবং সমাজে বাস করি সেখানে মিথ্যার আধিপত্য এমন বেশি যে সত্যের শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য পুনরাবৃত্তির একটা রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রয়োজনীয়তা আছে, এবং সেই স্পিরিট থেকে বলছি 3টি। একটি হচ্ছে সাম্য, আরেকটি ছিল আমাদের মুক্তিযুদ্ধের ঘোষিত নীতির মধ্যে সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা। এই 3টির বিপরীতে আমাদের রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে। আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতি যদি দিকে আমরা তাকাই, তাহলে আমরা দেখব সেখানে মারামারি, হানাহানি, কলহ, এক দল আরেক দলকে ঠেকানোর জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য সহিংসতা ইত্যাদি। আমাদের রাষ্ট্রেরই একটা দীর্ঘ সংগঠিত সন্ত্রাসের ইতিহাস আছে রাষ্ট্রেরই, এবং কেউ কেউ মনে করেন এবং মনে করেছেন এর মধ্যে, এটা নিয়ে লেখালেখিও হচ্ছে, যে আমাদের যে রাষ্ট্র এটি হচ্ছে খুনি সন্ত্রাসী রাষ্ট্র। তো এই রাষ্ট্রে এই যে রাজনৈতিক সংস্কৃতি, এই সংস্কৃতি তরুণকে কোন পথে ঠেলবে, এটা তো একটা অত্যন্ত লজিক্যাল। আমরা তরুণদের কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে সেই সমষ্টির স্লোগানই কিন্তু আগে শুনতে পেতাম। জি, কিন্তু সেই ধরনের স্লোগান যে উপস্থিত নেই সেটা তো অবশ্যই বলা যেতে পারে। আমাকে এখানে একটু যুক্ত করতে হবে, সেটি হচ্ছে যেমন ধরেন একটা নির্দিষ্ট ঘটনার কথা বলি, তনু হত্যার প্রতিবাদে। তনু হত্যার প্রতিবাদে ছাত্রছাত্রীরা কিন্তু অংশগ্রহণ করেছে, এবং সারা দেশব্যাপী ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করেছে, একটা উত্তাল, এবং তারা বিচার চেয়েছে, যে সামাজিক ন্যায় বিচার ছিল আমাদের মুক্তিযুদ্ধের ঘোষিত নীতি, তার পক্ষেই যেন তারা কথা বলেছেন। এই ধরনের তরুণ তরুণীরাও যেমন আছে, আবার যারা ইনডিফারেন্ট, মানে অমনোযোগী এবং বিষয় নিয়ে মোটেই ভাবছে না, সচেতন নন, এরকম তরুণ তরুণীও আছে। সুতরাং এই বিভাজনটা আমাদের করতে হবে। আমাদের তরুণদের ভিতরে তো একটা প্রগতিশীল দল, প্রগতিশীল অংশ তো আছেই, এবং যারা আছে বলেই আমি তো এখনো ভবিষ্যতের একটা বাংলাদেশ, মানে মুক্তিযুদ্ধের ঘোষিত 3টা নীতির ভিত্তিতে বাংলাদেশ কায়েম করার যে স্বপ্ন, সেই স্বপ্নটা তো ছাড়তে পারি না। হ্যাঁ, এটা তরুণ তরুণীদের কারণে, তরুণ তরুণীদের মধ্যেই সম্ভাবনা, আমরা সেটা লক্ষ্য করছি। এটি মাত্র একটি উদাহরণ দিলাম, এরকম আরো অনেক উদাহরণ অবশ্যই দেয়া যাবে। শিক্ষাঙ্গনে যে ছাত্র রাজনীতি অনেকদিন যাবত নেই, একটা দীর্ঘ সময় ধরে নেই, এটা কি আপনি মনে করছেন এটার না থাকাটা ইতিবাচক? এর সঙ্গে রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন আবার গুরুত্বপূর্ণ সম্পর্কিত, যে আমাদের দেশের যে মূলধারার রাজনীতি, এই মূলধারার রাজনীতির আমি সাধারণত এইভাবে চরিত্রায়িত করে থাকি, যে এই রাজনীতির ঘটেছে আপনার বাণিজ্যিকীকরণ, এবং বাণিজ্যের হয়েছে রাজনীতিকীকরণ। দ্বিতীয়টা, রাজনীতির আমলাতান্ত্রিকীকরণ হয়েছে, এবং আমলাতন্ত্রের রাজনীতিকীকরণ হয়েছে। এবং তৃতীয়, আমি বলি যে রাজনীতিতে ধর্মের ব্যবহার হয়েছে, ধর্মের রাজনীতিকীকরণ হয়েছে। এবং চতুর্থত বলা যেতে পারে রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে, এবং দুর্বৃত্তের রাজনীতিকরণ হয়েছে। অর্থাৎ এই রাজনৈতিক সংস্কৃতি যেটা জনগণের পক্ষে, জনগণ কেন্দ্রিক, সমষ্টি কেন্দ্রিক, প্রগতিশীল রাজনীতির যে সংস্কৃতি গড়ে ওঠার কথা ছিল, তার বিপরীতে দাঁড়িয়ে গেছে। তো এই অবস্থায় ছাত্র রাজনীতির বিকাশটা তো ঠিক প্রগতিশীল পথে খুব যে বেশি এগোবে, এটা তো এগোবে না, এবং সেটাই হয়েছে। তার মধ্যেও আবারও আমি বলবো যে তরুণ তরুণীরা আছে যারা প্রগতিশীল রাজনীতির পক্ষে, যারা বিপ্লবী রাজনীতির পক্ষে। আগে যেমন ছাত্র সংসদ ছিল সেগুলো তো নেই, এবং আগে ছাত্র সংসদ ছিল সেগুলো নেই, তারপর নির্বাচন ছিল সেগুলো নেই। মানে তরুণ নেতৃত্ব তৈরির তো প্রক্রিয়াটি তো নেই, এবং তরুণ নেতৃত্ব তৈরির প্রক্রিয়া একদিকে যেমন রাজনীতি এবং সংস্কৃতি যুক্ত, অন্যদিকে আমাদের শিক্ষা ব্যবস্থাও এর সঙ্গে যুক্ত। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা যদি ঢেলে সাজাতে না পারি, তাহলে কিন্তু তারুণ্যের যে বিকাশ, সেই বিকাশটা। আপনি সম্ভাবনার কথা বলছেন। জি, আমরা বলি যে তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ, এগুলি কিছু বাক্য তো আমরা শুনি, কিন্তু তরুণ
তরুণদেরকে নেতা হওয়ার কোন পরিবেশ মঞ্চ কি আমরা তৈরি করে দিয়েছি কিনা? নেতার প্রশ্ন তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা নেতা নিয়েও যেমন কিছু আপ্তবাক্য, তরুণের যে সম্ভাবনা, এটা আমি বিশ্বাস করি, আমি স্বীকার করি, এটা এক ধরনের আপ্তবাক্য। এই কথাগুলো আমরা বলি, কিন্তু এই কথাগুলো না বলেও উপায় নেই। কিছু পুরাতন কথা ইতিহাসে বারবার ঘুরে ফিরে আসে, এই কারণে যে কথাগুলো অমীমাংসিত থেকেছে বলে। তারুণ্যে এখন নেতৃত্বের প্রশ্ন। নেতা মানে কি? নেতা কে? নেতা হবে সেই যেটা হায়ারার্কি মেনটেন করে সে ঈশ্বরের জায়গায় অবস্থান করবে এবং বাদ বাকি সব তাকে পূজা করবে। এটি কি নেতৃত্বের? নেতৃত্বর যে ধারণাটা তো আমাদের অপ্রগতিশীল ধারণা, দীর্ঘ সময় ধরে আছে, যার ফলে হচ্ছে নেতা যা বলে প্রশ্নহীনভাবে তার অনুসারীরা সেটা অনুসরণ করে। এটা তো একটা আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকে আছে। ওই যে রাজনীতির আমলাতান্ত্রিকীকরণ এবং আমলাতন্ত্রের রাজনৈতিকরণের সঙ্গে এটা আমরা সম্পর্কিত করতে পারি। সুতরাং নেতৃত্বের ধারণার ব্যাপারে তো আমাদের একটা স্বচ্ছ মানে একটা অবস্থান, এবং সেটিও জনগণ কেন্দ্রিক, সমষ্টি কেন্দ্রিক অবস্থান নেওয়া দরকার। অর্থাৎ নেতা হবে সেই নেতৃত্ব, সেই নেতৃত্বের অর্থটা হচ্ছে সমষ্টিকে নিয়ে কাজ করা এবং সমষ্টির স্বার্থে, সমষ্টির, আমি যদি এই শব্দটা উদ্ধৃতি চিহ্নের ভিতরে ব্যবহার করি, সমষ্টির দাস হয়ে কাজ করবে, সমষ্টির প্রভু হয়ে না। সেই নেতৃত্বের ধারণাটাকে কি আমরা সামনে আনতে পারবো? এবং সেই জায়গা থেকে শুধু রাজনীতির নেতৃত্বের কথা বলছি না, আমাদের সামাজিক নেতারও দরকার আছে, নিঃসন্দেহে আমাদের সাংস্কৃতিক নেতৃত্বের দরকার আছে নিঃসন্দেহে। সেই জায়গায় কিন্তু রাজনীতি দ্বারাই প্রভাবিত সব। সুতরাং নেতৃত্ব তৈরির প্রক্রিয়া যদি বন্ধ থাকে তাহলে বাংলাদেশের তারুণ্য কোথায় পৌঁছবে এবং বাংলাদেশের নেতৃত্ব কোথায় যাবে? আমার কথাটা হচ্ছে যে রাজনীতি, সমাজ এবং সংস্কৃতি পরস্পর সম্পর্কিত। পরস্পর সম্পর্কিত থাকার কারণে আপনি নেতৃত্বের প্রশ্ন কেবলমাত্র রাজনীতির উপর যে নির্ভর করবে তাও না, নির্ভর যথেষ্ট অংশে করবে। কিন্তু আমাদের যে সংস্কৃতি আছে মধ্যবিত্তের ভেতর থেকে যদি নেতৃত্ব বেরিয়ে আসার কথা বলে, এই সংস্কৃতির অনেক সমস্যা এবং সেই সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে। এবং এই সংস্কৃতিকে প্রভাবিত করেছে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ এবং পুরুষতন্ত্র। এবং এরা কিভাবে কাজ করে, এই তিনটি বৃহৎ সিস্টেম বা ব্যবস্থা, সেটা আমরা যদি না ধরি, বারবার যদি আমরা আলোচনার মধ্যে সেগুলো না আনি, তাহলে হচ্ছে কি আমরা বৃহত্তর জায়গায় আমরা যেতে পারছি না এ বলে আমার একটা ধারণা। আমরা হচ্ছে কি খণ্ডিতভাবে দেখি যে মনে হচ্ছে যে এটা কুইক ফিক্স বলে, যে আমরা খুব দ্রুত একটা ফিক্স করে দিলাম। কিন্তু সামাজিক সমস্যা, সাংস্কৃতিক সমস্যা তো ঠিক ওষুধ খেয়ে একটা বড়ি দিয়ে আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না, এবং এটা হবে না। তো আমি মনে করি যে আমাদের সংস্কৃতির এবং রাজনীতির খোল নলচে না পাল্টালে আপনি তারুণ্যের সঠিক বিকাশ বা নেতৃত্ব, যে নেতৃত্ব জনগণের পক্ষের নেতৃত্ব, সেটি সম্ভব না। আর জনগণের পক্ষের নেতৃত্ব, আবার ডায়ালেকটিক্যালি স্পিকিং, জনগণের পক্ষের নেতৃত্বই পারে একটা। আপনি তো একদিনে তো পরিবর্তন করতে পারবেন না, কিন্তু পরিবর্তনের প্রক্রিয়াটা কি হবে? প্রক্রিয়াটা হবে, আমি মনে হয় যে যেটা সার্বক্ষণিক সাংস্কৃতিক স্ট্রাগল, এটা আলোচনা, পর্যালোচনা, এগুলোকে অব্যাহত রাখা এবং তার জন্য স্পেস তৈরি করা, অর্থাৎ গণতান্ত্রিক যে স্পেসটা, সেই স্পেসটা তৈরি করা, অর্থাৎ কথা বলার স্বাধীনতা দেওয়া, মানুষের চিন্তার স্বাধীনতা থাকবে, সেটাকে নিশ্চিত করা। এবং আমরা সরকারকে সমালোচনা করতে পারবো, বিরোধী দলকে সমালোচনা করতে পারবো, আমরা মূলধারার যে রাজনৈতিক সংস্কৃতিগুলো রয়েছে তারও সমালোচনা করতে পারবো, এগুলোর অধিকারকে নিশ্চিত করা। কিন্তু দুঃখের বিষয় আমরা ওই জায়গায় সম্পূর্ণরূপে এখনো যেতে পারিনি অধিকাংশ ক্ষেত্রেই। সহিষ্ণুতার সংকট আছে, সহিষ্ণুতার সংকট তো আছেই, এবং সেই সহিষ্ণুতার সংকটের সঙ্গেও আবার নেতৃত্বে প্রশ্ন জড়িত। আপনি যদি নেতা এমন হয় যে সহ্য করতে পারে না তার সঙ্গে সমালোচনা করলে, তাহলে তো সেটা কি ধরনের নেতৃত্ব, সেটি নিয়ে প্রশ্ন থাকার দরকার। নিঃসন্দেহে সহিষ্ণুতার অভাব একটা বড় সমস্যা। এবং সহিষ্ণুতা তো মানে আমরা রপ্ত করব সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই। নিঃসন্দেহে সংস্কৃতি একটা বিশাল ক্ষেত্র। আপনার এই অনুষ্ঠানে আমি সংস্কৃতি নিয়ে আলোচনা করেছি। সংস্কৃতি হচ্ছে শুধু গান বাজনা, নাটক ইত্যাদি না, এগুলো তো সংস্কৃতির অন্তর্গত। নিঃসন্দেহে সংস্কৃতি হচ্ছে আমাদের যাপিত জীবনের তাবৎ অনুশীলনের সমগ্র। তো এই জায়গাটা যদি আমরা খুব গুরুত্ব সহকারে না নিই, তাহলে কিন্তু আমরা আমাদের দেশে গণতান্ত্রিক রাজনীতির যে বিকাশ সেটাও সম্ভব করতে পারবো না, তারুণ্যের যে বিকাশ সেটাও সম্ভব করতে পারবো না। এবং এই জায়গা থেকে বলা যে আপনি যে বলছেন যে এই সংস্কৃতির সঙ্গে আমাদের দূরত্বকে পুঁজি তৈরি করে দিল না। পুঁজিবাদ তো একটা বিশ্ব ব্যবস্থা। পুঁজিবাদ তার সংস্কৃতি যে আধিপত্য বিস্তার করেছে, সেই আধিপত্য বিস্তারের ফলাফল তো রয়েছে। আমি যেটা আগেই বলেছি, তার ফলাফলে ব্যক্তিকেন্দ্রিকতা, আত্মকেন্দ্রিকতা, স্বার্থান্ধতা, তারপর মুনাফা লাভের একচেটিয়া চেষ্টা, একচেটিয়া লুণ্ঠনতন্ত্র, এটা পুঁজিবাদের আর একটা অংশ। অসমভাবে পুঁজিবাদ বিকশিত হওয়ার কারণে আমাদের দেশে তো একচেটিয়া লুণ্ঠনতন্ত্র অব্যাহত রয়েছে। তারুণ্যের যে চিন্তা, তারুণ্যের যে বিকাশকে স্থবির করে দিয়েছে, এই প্রশ্নটা থাকলো। পাশাপাশি আমি জানতে চাই যে বিশ্ব তারুণ্যের চিন্তার সঙ্গে আমাদের তরুণরা কতটা দূরে আছে,
আচ্ছা, কতটা পিছিয়ে আছে, বা আমরা কতটা যোগ দিতে পারছি। বিশ্ব বলতে আসলে আমরা কাকে বুঝবো, সেটা একটা সেটা তো একটা গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিশ্বের তরুণদের কথা বলতে গেলে একটা বিশাল সমষ্টি নিয়ে কথা বলতে আমরা কোন হয়। বিশ্বকে বলবো? আমাদের দেশের তরুণদের নিয়ে কথা বলতে গেলে বিশাল, মানে অত বিশাল না হলেও বিশাল সমষ্টির কথা বলতে হয়। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে শ্রেণীর প্রশ্ন গুরুত্বপূর্ণ। গরিব তরুণীরা আছেন, আবার যারা বড়লোক মানে বিত্তশালী ঘর থেকে আসা প্রান্তিক পর্যায়ের যে তরুণরা আছে, তো এদেরকে তো বিবেচনায় রাখা দরকার। এবং বিশ্বব্যাপী ওই একই কথাই খাটবে। আমি বলবো যে শ্রেণীভিত্তিক এবং লিঙ্গভিত্তিক একটা পর্যালোচনা সেখানে জরুরি হয়ে পড়ে। তবে এইভাবে হয়তো বলা যেতে পারে যে বিশ্বের তরুণদের ভেতরেই কিন্তু দ্বন্দ্ব আছে, এবং এই দ্বন্দ্বটা শ্রেণীভিত্তিক দ্বন্দ্ব এবং দ্বন্দ্বটা লিঙ্গভিত্তিক দ্বন্দ্ব। বিশ্বের তরুণদের ভিতরে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এক বড় দল তরুণী আছে যারা প্রগতিশীল রাজনীতির পক্ষে, অর্থাৎ তারা তাদের নিজের দেশের যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে প্রশ্ন করে, তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। অকুপাই মুভমেন্ট যে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে, এটা কিন্তু তরুণেরাই শুরু করেছে, এটা অন্যরা শুরু করেনি। ছাত্রী তরুণী তারপর তাদের সঙ্গে যুক্ত হয়েছে অন্য। সুতরাং এটা তারুণ্যের আন্দোলনও, এই তারুণ্যের আন্দোলনও মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্যবাদী ব্যবস্থা, অর্থাৎ পরিষ্কারভাবে যদি বলতে হয় পুঁজিবাদী ব্যবস্থা এবং সাম্রাজ্যবাদী ব্যবস্থাকে প্রশ্ন করেছে। এবং এই অকুপাই মুভমেন্ট, এটা আমার কথা না, অকুপাই মুভমেন্টের ভেতর থেকে যে কথাটা উঠে এসেছিল সেটা হচ্ছে বিশ্বে প্রথম ১ নম্বর সন্ত্রাসী রাষ্ট্রের নাম মার্কিন যুক্তরাষ্ট্র। এই মেসেজটা দিয়েছে অকুপাই মুভমেন্ট নিজেই। শুধু তাই না, নোম চমস্কি মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী, যার এইসব বিষয়ে অনেক লেখা রচনা রয়েছে এবং অথরিটি, তিনিও বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে ১ নম্বর টেররিস্ট রাষ্ট্র। এখন এই টেররিস্ট রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তারাই চিহ্নিত করেছেন। শুধু নম চমস্কি নাম, মাইকেল অ্যালবার্টের কথা বলা যাবে, ইতিহাসবেত্তা, আমার অত্যন্ত প্রিয় ইতিহাসবেত্তা এবং পৃথিবী বিখ্যাত ইতিহাসবেত্তা ঐতিহাসিক হাওয়ার্ড জিনো সেই কথা বলেছেন। পণ্ডিত জয় জেমস, তিনি অর্গানাইজড স্টেট ভায়োলেন্সের উপর একটা দুর্দান্ত বই লিখেছেন। এদের সবারই মতে যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে প্রথম নম্বর টেররিস্ট রাষ্ট্র। কি করে টেররিজম থামাবে, এই প্রশ্নটা কিন্তু অকুপাই মুভমেন্টের ভিতরে তরুণরাই বের করে নিয়ে এসছে। অবশ্যই অন্যান্য বুদ্ধিজীবীও তাদেরকে তাত্ত্বিক রসদ এবং অন্যান্য রসদ জুগিয়েছেন, কিন্তু এই প্রশ্নটা তো এখান থেকে তারা উঠেছে। এই ধরনের যেমন আছে, আবার অন্য তরুণ আছে যারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত, যারা সত্যিকার অর্থে বলা যেতে পারে যে শ্রেণী যুদ্ধ বা শ্রেণী বিপ্লবকে ভয় পায়। বিপ্লবী রাজনীতি মানে এইটা পুরাতন জিনিস, পুঁজিবাদ নিয়ে কথা বলা মানে পুরাতন জিনিস, বা বর্ণবাদের অবস্থা, আমরা বর্ণবাদকে তো আমরা শেষ করে দিয়েছি সেই 60-এর দশকে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একদল তরুণ, তারা এটাও কি বিশ্ব সমস্যা কিনা? বাংলাদেশের পটভূমিতে প্রেক্ষাপটে যদি আমরা বলি যে তারুণ্যের যে সৃজনশীলতা আর বিকাশ, সেটাও নির্ভর করছে হচ্ছে পুঁজি যার সহায়ক। হ্যাঁ, পুঁজি যার সহায়ক, এবং পুঁজি তো নিজেও তারুণ্যের ডেফিনেশন দেয়, অর্থাৎ যে মুনাফা করতে পারে সে হচ্ছে তরুণ, অর্থাৎ সৃজনশীল সেই যে সৃজনশীলতার বাজার মূল্য আছে, যে সৃজনশীলতার বিনিময়, যে ভালো ক্রেতা। এখন আমি যদি কথা না বলে আপনার অনুষ্ঠানের যদি লাভ না ঘটাতে পারি, ধরা যাক একটা উদাহরণ, তাহলে তো আমি আর ঠিক অর্থহীন। তো এই যে ব্যাপারটা, আপনার কোনো অভিযোগ নেই। হ্যাঁ, তাদের তো নির্দিষ্ট সংজ্ঞা এবং সেটা আধিপত্যবাদী সংজ্ঞা, সেটা তো অব্যাহত আছেই, এটা তো অবশ্যই বলা যাবে। তো আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যেটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে আমাদের এই রাজনৈতিক সংস্কৃতির প্রশ্নে আবার ফিরতে হবে। এর খোল নড়ছে না পাল্টালে, অর্থাৎ রাজনীতির এবং সংস্কৃতিরই একটা বড় ধরনের পরিবর্তন না হলে আমরা ঠিক তারুণ্যের বিকাশটা সম্ভব হবে না। এটা মোদ্দা কথা, এটা আগেও বললাম, আরেকবার এখানে একটু জোর দিয়ে বলতে চাই। আমাদের তরুণরা তো পশ্চিমকে অনুসরণ করে, ওই তরুণ যার বিত্তশালী ঘর থেকে এসছে, এবং সেটা শুধু তরুণদের দোষ দিলেই তো হবে না। তরুণদের যাদের পড়ায় একদল শিক্ষকও তো আমি দেখি যে অন্ধভাবে বিদেশের অনুসরণ করছে। একজন আর্কিটেক্ট, সে আমাদের এখানে ফ্লাইওভার করবে, সে ফ্লাইওভার করলো উল্টা ফ্লাইওভার, এটাও কিন্তু একটা রূপক। আমি যে ট্রাফিক জ্যামের কথা বলেছি, উল্টা ফ্লাইওভারও আমাদের বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থার একটা রূপক হিসেবে দেখা যেতে পারে। উল্টা ফ্লাইওভার কেন হলো? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ডিজাইনটা আনা হয়েছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে রাস্তায় যেভাবে মানে ড্রাইভ করে, যে সাইডে, আমরা তো সেই সাইডে বসে ড্রাইভ করি না গাড়ির, সেই সাইডে বসে, কিন্তু সেইভাবে একটা উল্টা ফ্লাইওভার। এই যে আমরা অন্ধ অনুকরণ করা, এটা তো তরুণ
তরুণীর একটা দলের মধ্যে আছে অন্ধভাবে, যারা মনে করে যে ইংরেজি বলা মানেই শিক্ষিত হওয়া, এবং তাদের একটা ফুটানি মারা একটা ইংরেজির ব্যবহার। এবং সেটা আমি লক্ষ্য করেছি মানে এখানে এসেই। আমি নিজে ইংরেজি সাহিত্যের ডক্টরেট, আমার নিজের কাছে একটা মনে হয় যে এটা যেখানে ইংরেজি বলার দরকার নেই সেখানে ইংরেজি বলার দরকার কি, সেটাও তো একটা সিম্পটম, এটা একটা উপসর্গ। তো মানে আমি যে যে অবস্থানে আছি তাতে আমি সন্তুষ্ট নই। সেক্ষেত্রে আমাদের যে মনোজগতের যে উপনিবেশটা, এই উপনিবেশটা থেকে গেছে, সরাতে পারিনি, এটা আমরা সরাতে পারিনি। উপনিবেশবাদ এক অর্থে গেছে চলে, কিন্তু মনোজগতে উপনিবেশবাদ থেকে পণ্যের উপনিবেশবাদ তো আবার চলে এসেছে, মানে পণ্য দিয়ে আমাকে দাস করে রাখা। হ্যাঁ, পণ্য দিয়ে দাস করা। এই পুঁজিবাদ এবং উপনিবেশবাদ কিন্তু আবার পরস্পর সম্পর্কিত, এবং ঐতিহাসিকভাবে পুঁজিবাদ এবং উপনিবেশবাদ ব্যবস্থা হিসেবে পরস্পরের হাত ধরাধরি করে হেঁটে এসছে, এখনো সেটাই হচ্ছে। পুঁজিবাদও কিন্তু উপনিবেশবাদী, এবং উপনিবেশবাদও হয়ে উঠেছে পুঁজিবাদী। এই পুঁজিবাদের সাথে উপনিবেশবাদের এই সম্পর্কটা তো দরকার, যার প্রভাব আমাদের দেশে তো আছেই। কারণ আপনি ইংরেজি বললে ইংরেজি হচ্ছে পুঁজির ভাষা। আমি কিন্তু ইংরেজি শিক্ষার বিরুদ্ধে না, ইংরেজি শিখতে হবে, ভাষাটা শিখতে হবে, একটা ভাষা হিসেবে শিখতে হবে, ইংরেজি সাহিত্য পড়তে হবে, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনীয়। কিন্তু ইংরেজিকে যখন আপনি পুঁজির ভাষা, এটাও তো সত্য, এটা সাম্রাজ্যের ভাষা, এই ভাষাটাকে ব্যবহার করে আমাদের এই যে শ্রেণীবিভক্ত সমাজের আরো পুনরুৎপাদন যে ঘটনা হচ্ছে, সেটাও তো খেয়াল করতে হবে। আমি বিরতিতে যাব, ফিরে এসে যে আলোচনা যেতে চাই, আপনি দেশে অবস্থানকালীন আপনি দেখেছেন গুলশানে আমাদের একটি ঘটনা ঘটেছে, আর্টিসান রেস্টুরেন্টে একটা ঘটনা ঘটেছে, তারপরে আমাদের শোলাকিয়া একটা ঘটনা ঘটেছে, এবং তারুণ্যের নামের সঙ্গে এই যে জঙ্গি শব্দটা আমরা জুড়ে দেওয়া হচ্ছে, জুড়ে দিতে হচ্ছে, যেভাবে বলি না কেন, এবং তাদের একটা সম্পৃক্ততা খোঁজ পাওয়া গেছে, দেখা যাচ্ছে, প্রকাশ্য বিষয়টি, তাই না? এটা আপনি কিভাবে কতটা আলোড়িত করেছে? এটা বিশাল প্রশ্ন, এবং এটা আপনার অনুষ্ঠানের শেষে এসে আপনাকে এটা আমাকে করছেন, অল্প সময় আমাকে বলতে হবে। যাই হোক, মানে আপনি শুরু করতে পারেন, তারপর আমরা বিরতিতে যে আপনার বিস্তারিত। তরুণ সমাজকে এর জন্য দায়ী করা ঠিক হবে না, কারণ সমস্ত তরুণ জঙ্গি না। এই কথা বলার পর এটা বলবো যে জঙ্গিবাদও কিন্তু আকাশ থেকে হঠাৎ করে পড়েনি, কিন্তু ভূমি থেকে হঠাৎ করে ফুটে ওঠেনি। জঙ্গিবাদও কিন্তু আমাদের এখানে এবং অন্যত্র ঐতিহাসিকভাবে উৎপাদিত হয়েছে, এবং এর সঙ্গে তরুণরা যে সম্পর্কিত হয়েছে তার কারণ শুধু তরুণরা না, তরুণদের পেছনেও তো কারণ আছে। যে ব্যবস্থা, এই ব্যবস্থাই তরুণদেরকে এই জায়গায় নিয়ে এসছে। আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশের যে সময়, আমরা তো অনেক তরুণকে, এখন যে কথাটা আগেই বলেছিলাম, তাদেরকে সেই রকম আদর্শ তাদের সামনে রাখতে পারিনি। তো সুতরাং সেটি একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত, আপনি যদি একটা রাষ্ট্র নিজেই তার যদি সন্ত্রাসের ইতিহাস থাকে এবং সংস্কৃতির সন্ত্রাসের ইতিহাস আছে, সেটা তো জঙ্গিবাদ উৎপাদনের উর্বর ক্ষেত্র হিসেবে সেটা তো বিবেচিত হবেই। সেটা হচ্ছে তরুণদেরকে একা দায়ী করা ঠিক হবে না। তরুণদেরকে একা দায়ী করা তো একেবারেই ঠিক হবে না। আর শুধু তরুণ কেন, এর জঙ্গিবাদী কি শুধু তরুণরাই নাকি? এই আর একটা জায়গায় আমরা যাচ্ছি না। আমরা হচ্ছে কি যে খণ্ডিতভাবে দেখার ফলে এটা একটা সমস্যা, যে আমরা বড় যে ছবি, সেই ছবির দিকে তাকাতে চাচ্ছি না। কিন্তু আমার মনে হয় বড় ছবিটাকে ধরার দরকার, যদি আমরা সত্যিকার অর্থে যাকে সমস্যা বলছি, হ্যাঁ, খণ্ডিত অংশ না ধরে। যেটা আমি মনে করি যে জরুরি, সেটা হচ্ছে আমাদের রাজনীতি এবং সংস্কৃতির দিকে তাকানো। এই দুটি এলাকায় আমাদের চোখ রাখতে হবে। তা আমরা দেখেছি যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি যেভাবে গড়ে উঠেছে, এটা সন্ত্রাসকে লালন করেছে, এটি নির্দ্বিধায় বলা যায়। এবং শুধু তো এটা আমি বলেছি তা না, এটা তো বলা হয়েছেও। এবং এটি উর্বর ক্ষেত্র হিসেবে, মানে জঙ্গিবাদের উত্থানের জন্য উর্বর ক্ষেত্র। তারপর আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন এখানে খুব গুরুত্বপূর্ণ, এবং সেখানেও একটা সামগ্রিক একটা পিকচার থাকার দরকার, যে জঙ্গিবাদকে উস্কে দেওয়ার ক্ষেত্রে যে সাম্রাজ্যবাদের, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের যে একটা ভূমিকা আছে, সেটা কেন আমরা ভুলে যাচ্ছি? ইতিহাসকে কেন আমরা অস্বীকার করব? এবং সেই ইতিহাসের দিকে তাকাতে গেলে আমরা একটা বইয়ের কথা না বলে পারছি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, যেটা একটা ক্লাসিক বইয়ে এখন উন্নীত হয়েছে। এইসব বিষয়, জঙ্গিবাদ সংক্রান্ত, মৌলবাদ সংক্রান্ত বিষয় নিয়ে লেখা রচনাগুলোর মধ্যে একটা ক্লাসিক, তার নাম হচ্ছে ক্ল্যাশেস অফ ফান্ডামেন্টালিজমস, লিখেছেন তারিক আলী, যিনি এসেছিলেন আমাদের দেশে কয়েক বছর আগে বা 2 বছর আগে, যিনি এখানে এসেছিলেন। তারিক আলীর এই বইটা পড়লে খুব পরিষ্কার যে কিভাবে মার্কিন সাম্রাজ্যবাদ নিজেই বিভিন্ন সময় বিভিন্ন তৃতীয় বিশ্বের বিভিন্ন জায়গায় জঙ্গিবাদকে উস্কে দিয়েছে। এখন এই মার্কিন সাম্রাজ্যবাদ যদি জঙ্গিবাদ দমন করতে চায়, সেটা কতখানি পারবে, সেটা তো একটা অত্যন্ত কাণ্ডজ্ঞানের তো একটা ব্যাপার রয়েছে। তো এই জায়গায় আন্তর্জাতিক, আমি মনে হয় যে জঙ্গিবাদের যে উত্থান,
উত্থান, এই উত্থানের একটা কারণ, অন্যতম কারণ, একমাত্র কারণ না হলেও সেটি হচ্ছে যে সাম্রাজ্যবাদী যে বিস্তার এবং তার কারণ, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের এবং বিশ্ব রাজনীতির মেরুকরণের প্রশ্নটা তো মার্কিন সাম্রাজ্যবাদ কিভাবে কাজ করে ভূ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে, এই দুইটা লজিকে তার সাথে আবার সম্পর্কিত করা প্রয়োজনীয় বলে আমি মনে করি। এবং সেই জায়গার সঙ্গে শিক্ষা, আপনি শুরুতে শিক্ষার কথা বলছেন, শিক্ষা খুব সম্পৃক্ত। কারণ আমাদের মাদ্রাসা শিক্ষা, আমাদের এখন বলা হচ্ছে যে আমাদের যে বড় লোকের শিক্ষা বা উচ্চ শিক্ষা এবং তারপর পাবলিক শিক্ষা, এই জায়গায় তো একটা বৈষম্য রয়ে গেছে। এই বৈষম্যকে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত করে এটাকে অ্যাড্রেস করা খুব দরকার। সেই জন্য আমি শুরুতে বলেছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, না হলে আমরা ঠিক যে সমস্যার ভেতরে আছি সেই সমস্যা মানে আমরা কি একটু শিক্ষার বিষয়গুলোতে আমরা কি ধরনের শিক্ষা দিচ্ছি, কোথায় কিভাবে শিক্ষা পদ্ধতি, এবং আমাদের কোনো লক্ষ্য নাই যে 10 বছর 15 বছর 20 বছর আমাদের শিক্ষাটা কোথায় যাবে। না, লক্ষ্য তো এই অর্থে না। আরেকটা কথা হচ্ছে যে লক্ষ্যটাও নির্ধারণ করতে হবে কিন্তু গণতান্ত্রিক ভিত্তিতে। এই লক্ষ্যটা কে নির্ধারণ করবে সেটি একটা প্রশ্ন। এই লক্ষ্যটা যদি শিক্ষা মন্ত্রণালয় শুধু অগণতান্ত্রিক ভাবে নির্ধারণ করে, আলোচনা না করে, অথবা তাদেরকে নিয়ে আলোচনা করছে যারা শুধুমাত্র সরকারের পক্ষে, তো তাহলে তো এটা তো গণতান্ত্রিক পদ্ধতিতে তো আপনার একটা দেশের ভবিষ্যতের জন্য শিক্ষা ব্যবস্থা যে পরিকল্পনা সেটা করা সম্ভব হবে না। আমার মনে হয় যে এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে এটা করা উচিত, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে করতে গেলে আবার এইগুলো চিহ্নিত করতে হয় যে কিভাবে আমাদের এই শিক্ষা ব্যবস্থা দীর্ঘ সময় ধরে ঔপনিবেশিক থেকে গেছে। এখানে উপনিবেশিকীকরণের এজেন্ডাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। একইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় ইতিহাস চর্চা, আমাদের শিক্ষা ব্যবস্থায় গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশের জন্য শিক্ষা দেওয়া, আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা দেওয়া, আমাদের শিক্ষা ব্যবস্থায় দর্শনকে আরো গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসা, প্রশ্ন করতে শেখানো, চিন্তা করানো শেখানো, এগুলো সমস্ত বিষয়। আমার হাতে সময় কম, সে কারণে জিজ্ঞেস করছি, আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত ছিলেন, এই যে কদিন আমাদের এখানে থাকলেন আপনি ঢাকায় এবার এসে, সেক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকেও কিন্তু এক ধরনের অভিযোগ আছে, সেখানে কি শেখানো হচ্ছে ইংরেজি মাধ্যমে শিক্ষা। নিঃসন্দেহে আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থাকি বলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো সমালোচনা করব না, তা করি না, অবশ্যই করব। এটা তো একটা গণতান্ত্রিক ব্যাপার। আমি বাংলাদেশে থাকলে কি আর বাংলাদেশে সরকারের বা বাংলাদেশের বিরোধী দলের বা অগণতান্ত্রিক কোনো প্র্যাকটিসের সমালোচনা করতেই পারি। আরেকটি ব্যাপার হচ্ছে, সেটি হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে শুধু আলাদাভাবে চিহ্নিত করাটা যথেষ্ট না, অর্থাৎ পুরো শিক্ষা ব্যবস্থার ভেতরেই এটা আমাদেরকে যেতে হবে। আমাদের যে শ্রেণীবিভক্ত সমাজ, সেই শ্রেণীবিভক্ত সমাজকে আরো শ্রেণীবিভক্ত করার জন্য আমাদের এই শিক্ষা ব্যবস্থার 3টা স্ট্রিম এসছে, এই কথাটাই বলতে হবে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুঁজির যে প্রভাব, এই প্রভাবটার কথাটাও একটু বিশেষভাবে খেয়াল রাখা দরকার অবশ্যই। কারণ শিক্ষাকে কি আমরা পণ্য করছি নাকি শিক্ষাকে আসলে প্রকৃত শিক্ষা করছি, এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্ন আমাদেরকে অ্যাড্রেস অবশ্যই করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়তো বা, যে আমরা যে বিভিন্ন বিষয়ের উপর যে আমাদের যারা স্নাতক ডিগ্রিধারী হচ্ছেন, সেটা কতটা প্রয়োজন হচ্ছে রাষ্ট্রের ক্ষেত্রে, এটাকে অপচয় হচ্ছে কিনা শিক্ষাটা তো একটা বড় ক্ষেত্র। আমি তো মনে করি যে একটা বড় ক্ষেত্রে এক ধরনের তো অপচয় হচ্ছেই, কারণ যে শিক্ষা ব্যবস্থা বৈষম্য উৎপাদন করে সেই শিক্ষা ব্যবস্থা তো একটা অপচয় ঘটায় ওইখানেই। ওই অর্থে যে শিক্ষা ব্যবস্থায় সবার অধিকার এখনো সুনিশ্চিত হয়নি, সেই শিক্ষা ব্যবস্থার শুরুতেই একটা অপচয়ের জায়গায় যাচ্ছে। মানে একটা বড় অংশকে যদি আপনি শিক্ষার অধিকার না দেন বা শিক্ষিত না করতে পারেন, সেটা তো একটা অপচয়, জাতির জন্য অপচয়, সবার জন্য অপচয়। আপনার কাছে মনে হয় আমরা যতটা উচ্চশিক্ষা নিয়ে কথা বলছি তার চেয়ে অনেক কম কথা বলছি প্রাথমিক শিক্ষা। নিঃসন্দেহে আমি মাধ্যমিক শিক্ষার কথাও আমি চিন্তা করছিলাম যে প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা এটা তো পরস্পর সম্পর্কিত। একজন শিশু কিভাবে গড়ে উঠছে তার স্কুলে, এটি তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শিশুদের কি করি, শুরু থেকেই একটা শিশুকে ভালো করতে হবে, পরীক্ষায় প্রথম হতে হবে, চাপাচাপি করে একটা শিশুকে একটা প্রতিযোগী হিসেবে একটা তৈরি করি। তার প্রকৃত জ্ঞান আহরণের তুলনায় যে মনে হচ্ছে যে তাকে সবাইকে ফেলে দিয়ে সামনে এগুতে হবে, এই যে মানসিকতা তৈরি করা, এটি একটা। আর একটা হচ্ছে যে এই শিশুদের কারিকুলামে যে বিষয়গুলো আছে, তারা দেশ সম্পর্কে, ধরেন ইংরেজি মিডিয়ামের কথাই বলি, আছে কিছু ব্যতিক্রম হয়তো, কিন্তু ব্যতিক্রমই তো যথেষ্ট না। কিন্তু এটা স্ট্যান্ডার্ড এরকম যে এরা দেশ সম্পর্কে যতটা না জানছে তার চেয়ে যেন বেশি জানছে বিদেশ সম্পর্কে, অপর সম্পর্কে, এবং এটি আমরা লক্ষ্য করছি। এবং এখানে ইতিহাস চর্চাও নেই, এবং ইতিহাস চর্চা থাকলেও সেটা দলকেন্দ্রিক ইতিহাসের ব্যাপারটা এখনো রয়েছে। যে আমাদের মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ, এটা কৃষকের যুদ্ধ, নিম্ন মধ্যবিত্তের যুদ্ধ, শ্রমিকের যুদ্ধ, এগুলো কি শিশুরা শিখতে পারছে? আর শিশুরা আরো শেখার দরকার। আমি যে কথাটা বারবার বলতে চাই এবং আবার বলবো, যে আমাদের সমাজে কিভাবে পুরুষতন্ত্র কাজ করে, এটা তো শিশুদের যদি একটু জানা থাকে যে ছেলেদের কিভাবে ব্যবহার করা হচ্ছে, মেয়েদের কিভাবে ব্যবহার করা হচ্ছে, এবং এই পুরুষতন্ত্র কিভাবে জিয়ে আছে, এই ব্যাপারে শিশুদের শিক্ষা দেওয়া,
হ্যাঁ, এগুলো তো হচ্ছে না। তার মানে হচ্ছে যে কারিগরি আমরা যে প্রশ্ন তারুণ্যের কথা গুরুত্বপূর্ণ। বলছিলাম, সেই তারুণ্যর যে মানে একদম বীজের কথা যদি বলি, ভ্রূণের কথা যদি বলি, শিশুকাল থেকে একটা সুন্দর তারুণ্য, সম্ভাবনাময় তারুণ্য তৈরির একটা ভিত্তিভূমি তো থাকতে সেই হবে। ভিত্তিভূমিটা আমাদের এখনো তৈরি হয়নি, সেই বিনিয়োগটা আমরা করছি না একটা মানে উদ্দীপ্ত প্রাণোচ্ছল হ্যাঁ। তারুণ্যের জন্য। আর পানিচ্ছন তারুণ্যের কথার জন্য তারুণ্য নিয়ে এবার একটু কথা বলি। নজরুল ইসলামের একটা চমৎকার রচনা আছে যার নাম, কাজী নজরুল ইসলামের রচনা যার নাম যৌবনের গান। যৌবনের গান। উনি আবার বলছেন যে তারুণ্যকে আমরা দুভাবে বিবেচনা করতে পারি, একটা বয়সের বিবেচনায় আর একটা বয়স বহির্ভূত অবস্থায়। তো তিনি বলছিলেন অলমোস্ট পিকাসোর যে কথাটা ছিল, তারুণ্যের কোনো বয়স নেই, পিকাসো বলেছিলেন। এবং নজরুলও আমরা দেখছি সেটি বলছেন নজরুল, যে তারুণ্যের কোনো বয়স চিন্তার নেই। তারুণ্য। এই চিন্তার তারুণ্য থাকার দরকার। এবং নজরুল সেখানে বলছেন যে আমি অনেক তরুণকে দেখেছি, বলছেন যে অনেক যৌবনের উর্দির নিচে অনেক কঙ্কালসার বৃদ্ধকে দেখেছি, আবার অনেক বার্ধক্যের নিচে আমি যৌবনের উদ্দীপ্ত কর্মশক্তি, উচ্ছল প্রাণ প্রাচুর্য, অটুট আত্মপ্রত্যয় দেখেছি। সুতরাং এইটিও আরেকটি বিবেচনা। নজরুল যে তরুণকে মানে তরুণকে দেখতে চাই, সে তো তারুণ্যকে দেখতে চাই, আমরাও নিশ্চয়ই সেই তারুণ্যকে দেখতে চাই, নিঃসন্দেহে। এবং তাদের স্লোগান বা তাদের জয়গানই শুনতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ তুষার। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।